আমি জানি না আমার এই কন্টেন্টগুলো বাংলাদেশের মানুষ তো দেখেন, দেশের বাইরের অনেক মানুষ দেখেন। একটা গানে এত শক্তিশালী বর্ণনা, এত সুন্দর শুরু থেকে শেষ পর্যন্ত মেসেজ, দুর্দান্ত, খুবই দুর্দান্ত। এই গানটা দিয়ে বোধহয় আপনার একটা ভালো যাত্রা শুরু হলো সেই সময়টাতে সোশ্যাল মিডিয়াতে। জি, সেই সময় প্রবাসীরা এই গানটায় অনেকেই কেঁদেছে এবং আমি আসলে এই গানটা নিজেরই তো চোখে পানি চলে আসছে। আমি যদি রিলেট করেন নিজেকে তাহলে বুঝতে পারবেন যে এটা খুবই ইমোশনাল একটা গান। জি, তারপর তো এই গানটা আমি যখন মানে কাজ করতাম তখন আমি আমার লাইফ এবং পারিপার্শ্বিক লাইফ সেইগুলো দেখেই এই গানটা মানে মনে মনে লিখেছিলাম। মানে এটা খাতাতে লেখা না, বা আমি এখন তো কোনো গান লিখতে চাইলে আমি ফোনে লিখে ফেলি, নোটবুকে, কিন্তু ওই সময় এটা লেখা ছিল না। এটা আমি আমার কাজের মধ্য দিয়ে বানাতাম আর মনে রাখতাম, এবং পরবর্তীতে এটা রেকর্ড করি। এবং এখনও মনে আছে যে এটা রেকর্ড করতে যে আমি পুরো ঘামে ভিজে গিয়েছিলাম মোবাইলে। এবং এই গানটা আমাকে গোটা প্রবাসীদের কাছে এবং প্রবাসীদের অনুপ্রেরণা, তাদের ভালোবাসা, আর আমাকে কবির বিন সামাদ হওয়ার পিছনে প্রবাসীদের যে অবদান, সেটা আমি যদি কোনোদিন ভুলে যাই তাহলে সম্ভবত আমি আমাকে হারিয়ে ফেলবো। কত সালের গান এটা? এটা 2018 সালের। 18 সাল, তখনও মালয়েশিয়াতে? 17-18 আমি যদি মানে ভুল না বলি, ওই সময় মানে যখন আমি শুরুটা করেছি ঠিক ওই সময়। এবং প্রবাসীদের আরও অনেকগুলো গান আমি পরবর্তীতে করেছি, যেমন প্রবাসীদের দুঃখ কেউ বুঝলো না, তারপরে প্রবাসেতে কেমন আছি জানতে চাইলে তাই মাগো তোমায় বলি, প্রবাসেতে সুখের অভাব নাই। তো এভাবে কিছু গান, প্রবাসীদের গান আমি মাঝে মাঝে করতাম, এবং এই কষ্টগুলো ছিল প্রতিটা মানুষের কষ্ট, এবং এটা সেই সময় খুবই সমাদৃত হতো। পাশাপাশি আমি একটা কন্টেন্ট করেছিলাম মালয়েশিয়ায় প্রবাসীরা পুলিশের ভয়ে কিভাবে দিন যাপন করে, আবার অভিনয় করে। যেমন পুলিশের ভয়ে আমরা তো ঘরে ঘুমাতে পারতাম না, আমরা বনে যেয়ে ঘুমাতাম, বাগানে যেয়ে। আসলেই তাই হতো? হ্যাঁ, পাহাড়ে, জঙ্গলে। সিরিয়াসলি তাই করে? হ্যাঁ, আমার জানা নাই। মানে আপনি করেছেন? আমিও করেছি। আমরা সিরিয়াসই বাগানে ঘুমাতে হতো। আমরা যখন প্রজেক্টে কাজ করেছি পারমিট পাওয়ার আগ পর্যন্ত, তখন প্রতিটা বিল্ডিংয়ের তালা হতো, যেমন 35 তলা বিল্ডিংয়ে তো 18 তলা হয়েছে। আমরা 18 তলার ছাদ ঢালাই হয়ে গেলে ওই যে ফাঁকে ফোঁকে পুলিশরা তো অত কষ্ট করে ওখানে খুঁজবে না। তো এটা যখন 19 হতো, যখন 32 হতো, আমরা 32-এ ঘুমাতাম, পায়ে হেঁটে উঠতে হতো। আমরা দেখা যাচ্ছে যে এইভাবে থেকেছি। এরপরে অভিনয় দিয়ে সেই বিষয়গুলো আমি তুলে ধরতাম যে প্রবাসীদের জীবনটা কেমন, এবং সেগুলো আমরা মোবাইল দিয়ে এই কন্টেন্টগুলো করতাম। এর মধ্যে একটা নাটক ছিল যে আমি বাগানে যে শুয়েছি, হঠাৎ করে পুলিশে অপরাধী দিয়েছে, খবর আসছে, তো সেই বাগান থেকে আবার আরও ডিপ বাগানে চলে গিয়েছি, এবং যাওয়ার জন্য যতটুকু দৌড়াদৌড়ি করা লাগে সেই জায়গা থেকে আবার ওই পুলিশের ভয়ে আছি। সেই সময় হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসছে, তো দেখা যাচ্ছে ফোনে আমি আবার কথা বলতেছি, মাকে বোঝাচ্ছি, মা জিজ্ঞেস করতেছে কেমন আছো, তোমাকে মা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখা যাচ্ছে জোরে কথা বলে ফেলেছি, বন্ধু ধমক, পুলিশ চলে আসবে, এত জোরে কথা বলা যাবে না। দেখাচ্ছে বিপদে আছি, কিন্তু মাকে মা খুব ভালো আছি, হ্যাঁ আজকে খুব ভালো খেয়েছি মা, রান্না বান্না এখন তো খুব আরামে আছি, এই যে জায়গায় আছি মা, এই জায়গায় তুমি কল্পনা করতে পারবে না যে বিদেশে এত শান্তি মা, এত ভালো জায়গা, তুমি খবরদার আমার ব্যাপারে টেনশন করবা না, আমি কিন্তু এই মাসে টাকা পাঠাবো, এই মাসে টাকা পাঠাবো। তো দেখাচ্ছে বাঘের মুখে রয়েছি, সেই সময় থেকে সান্ত্বনা দিচ্ছি যে মা কোনো টেনশন নেই, বা বাবা কোনো টেনশন নেই, ভাইকে বোনকে। আবার দেখাচ্ছে অনেকেই টাকা পাঠিয়েছে, বউ প্রতারণা করে নিয়ে চলে গেছে, সেটাও তুলে ধরেছি নাটকের মাধ্যমে। দেখা যাচ্ছে যে মাকে টাকা পাঠায় না, বাবাকে টাকা পাঠায় না, বউয়ের কাছে টাকা পাঠায়, হঠাৎ করে খবর আসলো যে বউ নাই। তো এরকম বেশ কিছু গল্প পেয়েছি, বিশেষ করে প্রবাসীদের। এটা আমি দেখলাম যে কিছুদিন আগে একটা টেলিভিশন চ্যানেল রিপোর্টও করেছে, মানে প্রবাসীদের এই যে কষ্টের টাকা নিয়ে অনেকেই ভেগে যান, এটা খুব দুঃখজনক। আমরা বেশ কিছু স্টোরিও পেয়েছি, আমরা সেগুলো নিয়েও কাজ করতে চাই। জি। তো তারপরে এই কন্টেন্টগুলো নাটক আকারে যখন যেতে থাকলো, তখনও এটা খুবই সমাদৃত হলো, এবং মানুষেরা সবাই বেশি পজিটিভ কমেন্ট, এবং সেইগুলো তারপরে আমাকে কোনো একজন বললো যে, বা অনেকেই মেসেজ দিয়েছে বললেও ভুল হবে না, যে এগুলো দিয়ে তো আর্নিং করা যায়, আপনি আর্নিং করার রাস্তাটা করেন। তো আমি বললাম আমি তো আসলে আর্নিং করার জন্য এখানে আসিনি, বা এগুলো আর্নিং করার জন্য করি না। আমি ছুটিতে দেশে আসলাম, আসার পরে চাঁদপুরের ফজলুর রহমান সোহেল, যাকে আমি বস বলে রাখি, এবং আমি এখনও তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, আর খুবই সুসম্পর্ক তার সাথে রয়েছে। সে আমাকে বললো আপনার এই কন্টেন্টগুলো দিয়ে অনেকেই অনেকভাবে ইনকাম করে, আবার আপনি এই কন্টেন্টগুলো ইনকাম করছেন না, মানে আপনি
আপনি লস করছেন, কত টাকা আপনি লস করতেছেন, প্রবাসে থাকেন, কত কষ্ট করেন। তো আপনি এক কাজ করেন, আমার সাথে আসেন, আপনি কন্টেন্ট করে আমাকে দিবেন, আমি আপনাকে আর্নিং এর 35% আপনাকে দেব। আচ্ছা। এবং তারপরে আমি বললাম আমার অনেক টাকা ঋণ, এই ঋণগুলো আসলে বললো যে এই ঋণগুলো তো পরিশোধ হবে, আরো ভালো কিছু হবে। তো আলহামদুলিল্লাহ কিছুদিন পরে তো ঋণগুলো পরিশোধ করতেই পেরেছি এবং কন্টেন্টগুলো বেশি সময় দিতে। পরে করোনাকালীন সময়ে ছুটিতে আসলাম এবং আটকে গেলাম, এক পর্যায়ে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেল। আচ্ছা। তো ওই লকডাউনের মধ্যে আমরা প্রচুর পরিমাণে কন্টেন্ট করার সুযোগ পেয়েছিলাম, কারণ তো কাজ ছিল না, আর ওই সময় মানুষও প্রচুর পরিমাণে কন্টেন্টগুলো দেখতো। তারপরে আস্তে করে আমি কিছুটা হলেও সেই জায়গায় আসতে পেরেছি, যে জায়গাটা আমার আব্বার অনেক বড় চাওয়ার ছিল, অনেক বড় স্বপ্নের ছিল, যে একসময় কবির স্টেজে উঠবে, কোরআনের আলো ছড়াবে, কোরআন প্রচুর ভিউ এগুলোতে, ঠিকানা tv.press প্রচুর ভিউজ। কিন্তু আপনি এই যে জনরাটা বেছে নিলেন, একটু ফানি জনরা, হ্যাঁ, আমি তো যে ফোন দিয়ে এটা দেখেছি, হ্যাঁ, লাস্ট যেটা 4 দিন আগে এসছে, আবেগের জায়গা খুঁজে পাও না, এই যে এটা তো আপনার খুবই পপুলার, বিশেষ করে আপনি নানা সেজে ফোন দিচ্ছেন, হ্যাঁ, কখনো দেখেছি যে একটা পানির মধ্যে কাদার মধ্যে, হ্যাঁ, এগুলো কি আপনার বাই ন্যাচারালি ছোটবেলা থেকে এগুলো ছিল আপনার মধ্যে, নাকি প্রয়োজনে? ছোটবেলা থেকে আসলে আমি অভিনয়টা আমার খুব বেশি ভালো লাগতো। আমি নাটক দেখার খুবই পাগল ছিলাম। আমি নিজেই নাটক নিয়ে দেখার কারণে মা তো শাসন করতেন। একবার আমাকে আলিফ লায়লা দেখার কারণে আমার মা মাটির মধ্যে 10 হাত আমার নাক এবং কপাল লাগাইয়ে ঠেলতে হয়েছিল। এই জীবনে আর কোনোদিন না। ওরে বাবা, ভয়ঙ্কর রক্ষণ। আলিফ লায়লা দেখার জন্য আমার দাদির সাথে পরিকল্পনা করলাম যে আমি কি করে আলিফ লায়লা দেখতে পারি, কারণ সবাই এসে গল্প দিত যে সিন্দাবাদ আসে, সেই তরবারি দিয়ে। আলিফ লায়লা আমাদের জেনারেশনের, বাই দ্য ওয়ে। এবং নাটক দিয়ে অনেক মেসেজ মানুষকে দেয়া যায়। যেমন আমি ভিক্ষা করি, তো ফকির সেজে আমি দেখাচ্ছে যে ফ্রি ফায়ার খেলতেছে, তো আমি যে তার শাসন করতেছি যে ফকির হয়েছি তো কি হয়েছে, তুই ফ্রি ফায়ার খেলবি কেন। তো এইভাবে এক একটা কিছুর বিরুদ্ধে আমার অবস্থান, প্রত্যেকটা মেসেজ থাকে। এবং ফোন কলটা আসলো মূলত আমি জুকারবার্গকে একটা ফোন কল দিয়েছিলাম মালয়েশিয়াতে থাকতে জুকারবার্গকে একটা ফোন কল দিয়েছিলাম যে মানে তুমি এটা বানাইছোটা কি? এটা বানানোর পরে আমার ছেলে পিলে তো সব ধ্বংস হয়ে যাচ্ছে, কেউ তো লেখাপড়া করে না, রাত জেগে থাকে, এখানে প্রবাসে থাকি। এরাও আগে ফজরের নামাজ পড়তো, আর এখন রাত্রি টানাটানি ঠেলাঠেলি করে এত রাত করে ঘুমায় যে সকালে ফজরের নামাজ তো দূরের কথা, ঠিক মতো ডিউটিতেও যাইতে পারে না। তো এই ফেসবুক নামের এই জিনিসটা বানায় তো তুমি একেবারে বাংলাদেশটারে বা আমাদের এই জেনারেশনটারে নষ্ট করে দিচ্ছ। বাচ্চারা ঠিক মতো পড়াশোনা করে না, সবকিছু থেকে অমনোযোগী হয়ে যাচ্ছে। এটা ছিল আমার প্রথম ফোন কল, যে জোকারবার্গকে ফোন দিয়েছিলাম, এবং সেটা ছিল আমার একটা অডিও রেকর্ড। আচ্ছা। এবং ওইটাও ওই সময় খুবই সমাদৃত হয়েছিল। এরপরে দ্বিতীয় ফোন কল ছিল মজনুকে নিয়ে। মজনু একজন কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ করেছে, এরকম একটা আপনার মনে থাকার কথা। ওই সময়টাতে ওই মজনু কলেজ মানে ঢাকা ইউনিভার্সিটি, রাইট, একটু মানসিকভাবে ভারসাম্যহীন বা টাইপের মানসিক ভারসাম্য এরকম ভাবে বলা হচ্ছিল ওই সময়টাতে। তো মজনুকে আমার যারা টিমের রকি আছে, আলামিন আছে, মারুফ হোসেন যে আমার সাথে সবসময় থাকে, ওরা আমাদের একটা অফিস ছিল ঠিকানা tv.press এর। তো ওরা বললো যে ভাই মজনু নিয়ে কিছু করা যায় না, তারে যে ধরলো এ তো পাগল ছাগল, এ মানে একটা কলেজ ছাত্রীর সাথে আসলে কিভাবে সম্ভব, একজন একা মানুষ, এটা কি। তো বললাম তাহলে এক কাজ করি, ওরে আমারে বন্ধু বানাই, তো আমার বন্ধুরে খোঁজ নেবো, তো তাকে ঢাকাই। তো আমি বন্ধু সেজে, আমি তো গ্রামের মানুষ, যশোরের আঞ্চলিক ভাষা আপনার জানা থাকার কথা, যে একেবারে লোকাল ভাষায় আমি ওরে যদি আমার মতো করে বলি, ওরে আমি এরকম বলছিলাম, এ দোস্ত এই তুই এই কাজ কি করে করলি, হ্যাঁ তুই তো ঢাকায় যাওয়ার পর তোর খোঁজ খবর পাই না, তোর টিভিতে আমি দেখি তো অবাক হয়ে গেলাম, হ্যাঁ তোর নিউজই দেখাইলো, তুই তো ভাগ্যবান রে। তো এইভাবে ওরে যে তুই একা এভাবে কিভাবে সম্ভব হলো, এই ফোন কল যে করলাম, ওইটা ওই সময় খুবই সমাদৃত হলো। আপনার এই চিন্তাগুলো কি হুট করে মাথায় চলে আসে? হুট করেই, কোনো স্ক্রিপ্ট নাই, কিচ্ছু নাই না। যেমন আমাদের যখন একজন মন্ত্রী বলেছিলেন যে কচুরি পানা এটা করা যায়, মানে এটা খাওয়া যায় বা এরকম কিছু একটা হয়েছিল। তো আমি ওই কচুরি পানা নিয়ে আমার ফ্রেন্ডদের বললাম চলো তাহলে কপোতাক্ষে যাই, আমাদের পাশে কপোতাক্ষ নদ আছে মাইকেল মধুসূদনের। তো ওখানে এসে কন্টেন্টটা করলাম এইভাবে যে আমি কচুরি পানাগুলো সব এক জায়গায় করতেছি, আমার ছেলে থাকে বিদেশে। তো তারে ফোন দিলাম যে তুই দেশে আয়, এখন কচুরি পানা আমি সব দখল করে ফেলেছি, তোর আর বিদেশ থাকা লাগবে না, এখানে মোটামুটি আমি মানে নিজের কালেকশনে রাখছি, তুইও আয়, এসে আমরা কচুরি পানা দিয়ে এখন বড় লোক হয়ে যাবো, আর বিদেশের কোনো টাকার দরকার নেই। তো এইভাবে কন্টেন্টগুলো
ক্রিয়েট করে অন্যায়ের প্রতিবাদ, জি। মানে হুট করে যেটা বলে দেয়া। আমাদের মন্ত্রীরা তো স্যাটায়ার কিন্তু মেসেজপূর্ণ, প্রত্যেকটা ভিডিও যেটা থাকে স্যাটায়ার থাকে কিন্তু ভেতরে মেসেজ আছে। আপনারা যদি ভিডিওগুলো দেখেন খুব ভালো করে, অশ্লীল বলতে আমরা যেটা বোঝাই সেরকম কোনো কিছুই নেই ওনার কন্টেন্টে, এবং সবাই দেখতে পারবেন এরকম একটা প্ল্যাটফর্ম উনি তৈরি করেছেন, ঠিকানা TV.press। এবং যেটা আমি দেখলাম যে 1 মিলিয়ন ক্রস করেছে সাবস্ক্রাইবার, এবং ইউটিউবে 1 মিলিয়ন কিন্তু অনেক বড় কিছু, অনেক বড় কিছু। ওই করোনার সময়টাতে চলে আসা হলে পর আর যাওয়া হয় নাই। এরপরে আর যাওয়া হয় নাই, বারবার অ্যাপ্লাই করলেও ওইটা যেহেতু ভিসা শেষ হয়ে গেছে, তারপরে করোনা লকডাউন যখন চলে গেল, আমাকে আবার ওই বিভিন্ন জায়গায় মালয়েশিয়ায় থাকতেও বিভিন্ন মাহফিলে ইসলামী সঙ্গীত করার জন্য একটু দাওয়াত হতো। তো আমি ইসলামী সঙ্গীত করার জন্য যেতাম বিভিন্ন মাহফিলে। এটাও ওখানেও যে আলহামদুলিল্লাহ ওই একটা মাহফিলে গেলে আরো 3-4টা মাহফিলে ডাকে দাওয়াত চলে আসতো। এবং এখন যদি বলি যে আমার রমজানের আগ পর্যন্ত কোনো ডেট ফাঁকা নাই। ওরে বাবা, মানে সব একটার পরে একটা শিডিউল করা, যেমন আপনারাও যখন শিডিউলটা আমিও মিলাচ্ছিলাম যে আমার মিলাতে হবে, তো এইভাবেই প্রতিনিয়ত প্রোগ্রাম, বিভিন্ন মাহফিলে গিয়ে ইসলামী সঙ্গীত করেন। ইসলামী সঙ্গীত করি, এবং আলোচনাটা আমি করতে চাই না, কিন্তু এখন বাধ্য হই, কারণ সময়টা আমাকে এত বেশি দেয়া হয় যে শুধু গান গেয়েও এটা পার করা কষ্ট হয়ে যায়। সমস্যাটা হলো যে আমাদের দেশে কিছুটা একটা, এটা রোগ বলবো আমি, যদি এটা থেকে সবাই বের হতে পারে আমিও বের হতে পারি সেটা ভালো হবে। যদিও ভাইরাল হওয়ার চিন্তা কখনোই ছিল না, এখনো নেই। সেটা হলো যে এখন ভাইরাল পারসনকে মানুষ খুব বেশি লাইক করে। তো আমি যখন স্টেজে উঠি, গান করি, চলে আসলে দেখা যায় যে প্রধান বক্তা যিনি সম্মানিত একজন আলেম বা মুফাসসির, উনি আলোচনা কোরআন হাদিস থেকে ভালো আলোচনা করলেও অনেক সময় এগুলো শুনছে না, অনেকে উঠে যাচ্ছে, তখন পরিবেশটা নষ্ট হচ্ছে, এবং ওই মানুষটার একটা মানে আমার মনে হয় সম্মানে আঘাত পড়ছে। এটা মনে করেই মূলত আমি আগে কখনো প্রধান বক্তার দাওয়াত নিতাম না। আমি বরাবরই আমি কমিটিকে বলতাম প্রধান বক্তার দাওয়াত নেব না। তো এখন কমিটি বলে দেখেন আপনি যখন নেমে চলে যান তখন মাহফিলটা হয়ে যায়, একটা অগোছালো হয়ে যায়, লোক উঠে চলে যায়, কিছু মানে সব যে চলে যায় এমন না, কিন্তু একটা মানে পরিবেশটা খুবই খারাপ হয়ে যায়। এই জন্যে এখন বাধ্য হয়ে, হ্যাঁ, তবে আমার থেকে যারা আরো বেশি পপুলার তাদেরকে আমার পরে রাখলে সমস্যা হয় না, কিন্তু আমার দেখা যায় যে আমি আবার যেখানে আমার আগের পপুলার ব্যক্তি আমার আগে যদি করে যায় তাহলে আমি আবার পরে করতে গেলে সমস্যা হয়। এই যে মানে পপুলারিটির বিষয়, এখানে আসলে কে কত ভালো বলতে পারছে বা কে কত ভালো শিক্ষিত বা কে কত বড় আলেম, এটা এখন বর্তমান খুব একটা দেখা হয় না। জি, এটা তো একটা বড় সমস্যা, খুবই বড় সমস্যা। জি, হ্যাঁ, দিনের কথা বলতে গেলে আসলে সবচেয়ে জানাশোনা জ্ঞানী মানুষেরই সমাদর হওয়াটা সবসময় বেশি জরুরি। তো এর মধ্যে আরেকটা কথা কিন্তু এড়িয়ে গেছে, সেটা হলো করোনাকালীন সময়ে যখন আমি ওই যে কচুরি পানা টানা সহ কন্টেন্ট করলাম, তখন মরহুম আকিজউদ্দিন স্যার, যে আকিজ কোম্পানি তো জানেন আপনারা, তো আকিজউদ্দিন স্যারের বড় ছেলে শেখ মহিউদ্দিন স্যার, উনি কোনো না কোনোভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন, এবং আমাদের মুকুল স্যারের মাধ্যমে কথা হলো। স্যার প্রায় আধা ঘন্টারও বেশি আমার সাথে কথা বললেন, এবং এমনভাবে কথা বললেন যে যেন আমি ওনার অনেক পরিচিত। উনি অনেক বিষয়ে আমাকে কারেকশন দিলেন, কবির এটা এইভাবে এইভাবে এইভাবে। তারপর বললো আমি তোমার সাথে দেখা করতে চাই। তখন করোনাকালীন সময়, লকডাউনের সময়, তো উনি হেলিকপ্টার নিয়ে যশোরে যাইতে পারতেন না, তো নিজের গাড়ি নিয়ে উনি যেহেতু ডাক্তার মানুষ, ওনার মতো করে যশোরে গেলেন এবং আমাকে খোঁজ করলেন। তো আমি ওনার সাথে দেখা করলাম আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে। ওনার ওখানে অনেক কনফারেন্স হল টল অনেক কিছু আছে, উনি আমাকে খুব ভালো করে সব দেখালেন, এবং পরবর্তীতে আমাকে প্রস্তাব দিলেন যে তুমি যেহেতু মালয়েশিয়ায় থাকো, তো তোমাকে আর যাওয়া দরকার নেই, তুমি আমার আকিজ কলেজিয়েট স্কুল, আমাদের যেখানে 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে, ওখানে আমাকে উনি বললেন যে তুমি আমার এখানে চাকরি করো, এবং মালয়েশিয়াতে যে বেতনটা পাও সেই বেতনটাই আমি তোমাকে এখানে দেবো, তুমি দেশে থাকো, দেশে জব করো, আর এর পাশাপাশি তুমি কন্টেন্ট ক্রিয়েট করো। উনি আপনার ভিডিও দেখতেন? হ্যাঁ, উনি ভিডিও দেখতেন। ওকে, ভিডিওর মাধ্যমেই। তারপরে আমি বললাম স্যার তাহলে আমাকে সময় দেন, আমি একটু আমার মায়ের সাথে আলোচনা করব যেহেতু। তো মার সাথে বললাম, তো মা বলল যে আমি ছোটবেলায় যখন আমাকে কেউ জিজ্ঞাসা করতো যে বড় হয়ে কি হতে চাও, তো আব্বা যেহেতু মাস্টার ছিলেন, আমি বরাবরই বলেছি যে আমি টিচার হতে চাই। বা আমাদের যখন কোনো বিষয়ে কোনো প্রোগ্রামে লিখতে হতো যে মানে কাঙ্ক্ষিত টার্গেট কি, তো আমি লিখতাম যে টিচার হতে চাই। তো কোনো না কোনোভাবে মা বললো যে তুমি তো ছোটবেলা থেকেই মনে করতে যে তুমি একজন টিচার হবা, টিচার হইতে চাও, তুমি টিচার হওয়ার স্বপ্ন তোমার ছিল, তো তাহলে এটাকে অ্যাকসেপ্ট করো। এবং আমি স্যারকে জানালাম স্যার ঠিক আছে আমি আপনার প্রতিষ্ঠানে, এবং এখন পর্যন্ত আমি
আমি স্যারের প্রতিষ্ঠানে কালচারাল টিচার হিসাবে কর্মরত আছি। মাশাআল্লাহ। এই ছিল সব কিছু মিলিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যেই চলে যাওয়া হলো, জীবনের এত আপস অ্যান্ড ডাউন, হ্যাঁ, সব কিছু মিলিয়ে সেই জায়গাটাই যাওয়া হলো। আমরা খুব স্বল্প সময়ে ওনার গল্পটা তুলে ধরলাম এখানে, কিন্তু আমি জানি এই গল্পের পেছনে আরও অনেক গল্প আছে। ঘণ্টাখানেক সময় ছিলাম, আপনারা হয়তো কেটে কুটে আরও অল্প সময় দেখবেন, হয়তো 30 থেকে 40 মিনিট, কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এই গানটা আমার মানে ব্যাক অফ দ্য মাইন্ডে বাজতেছে এই গানটা। আপনি যখন এই গানটা করছিলেন তখন আমি চিন্তা করছিলাম যে আমি হয়তো বিদেশ কোনোদিনও ওইভাবে যাওয়া হবে না, বা আমি যাইও নি, কিন্তু মানে ঢাকা শহরে আমার আসতে হয়েছিল এবং তখন আমার মা থাকতো বগুড়াতে। সো ওই সময়টাকে আমি রিলেট করার চেষ্টা করছিলাম, এবং আমার মনে হয় যে সকল প্রবাসী যারা এই গানটা শুনেছেন, গানের কথাগুলো তাদের অন্তরে গিয়ে বাঁধবে এটা। আপনি খুব ভালো করছেন কবির ভাই, কন্টেন্ট এবং একই সাথে আপনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন সমস্ত কিছু মিলিয়ে আপনি খুব ভালো করছেন। সো আমি এক কথাতেই শেষ করতে চাই, আপনি যা করছেন তা নিয়ে আপনি হ্যাপি কিনা? আলহামদুলিল্লাহ, আমি সবচেয়ে বেশি হ্যাপি হয়েছিলাম সেই দিন, যেই দিন যে মালয়েশিয়াতে আমি একসময় জবের উদ্দেশ্যে গিয়েছি, সেই মালয়েশিয়াতে ইনভাইট হয়ে আবার কালচারাল প্রোগ্রাম করার জন্য গিয়েছি। তো আমি যখন সিঙ্গাপুর 2 দিন থেকে মালয়েশিয়াতে গেলাম, মালয়েশিয়া ইমিগ্রেশনে যখন ফিঙ্গার দিলাম, তখন আমার ডকুমেন্টসগুলো যেগুলো আপনাদের কাছেও দিয়েছি প্রবাসের, আমার পাসপোর্টের, তো ওইগুলো চলে আসলো। তো বললো যে একসময় তো ইমিগ্রেশন বলতেছে একসময় তো তুই মালয়েশিয়াতে এখানে জব করতিস। তো বললাম হ্যাঁ। তো বললো এখন কি করিস, কারণ ট্যুরিস্টে তো অনেকেই যে থেকে যায়, ঢুকতে দেয় না। আমার একটা ভয় ছিল যে আমাকে হয়তো ঢুকতে দিবে না, কারণ আমি যেহেতু জব করতাম। তো বলবে তুই আবারও জবের জন্য আসছিস। তো আমি বললাম আমি তো দেশে এখন একটা স্কুলের টিচার। তো বললো সেটা কিভাবে সম্ভব হয়েছে? তো আমি বললাম যে পড়াশুনো ছিল তো এই জন্যে সম্ভব হয়েছে। তারপরে আমি এবার কন্টেন্ট ক্রিয়েট করি, ও ইমিগ্রেশনকে বললাম, কারণ আমি মালয় ভাষা সম্বন্ধে আমার একটা নাটকই আছে যে ভাষা শিখবো, যেখানে আমি মালয় ভাষা শেখাতাম নাটক দিয়ে মানুষকে। আচ্ছা আচ্ছা। তো ওরা আমাকে প্রশ্ন করলো যে কন্টেন্ট ক্রিয়েট করিস, কি করিস ওখানে? তো আমি ওদেরকে সার্চ করে দেখাতে চাইলাম। তো দেখাতে যে তখন এয়ারপোর্টের নেটটা স্লো হয়ে গেল। তো ইমিগ্রেশন আমাকে বলতেছে আমার সাথে মিথ্যা বলার দরকার নেই, ঠিক আছে তোরে পাস দিচ্ছি, তুই যা মালয়েশিয়াতে, কোনো ঢোক, তোর কোনো অসুবিধা নেই। তো আমি কিছু দূর যাওয়ার পরে আবার দেখলাম নেট চালু হয়েছে। তো আমি আবার ব্যাক আসলাম, এসে সেই ইমিগ্রেশনকে বললাম যে আমি এই যে দেখ আমি কন্টেন্ট ক্রিয়েট করি। তো ওরে দেখাইলাম। মানে বিদেশে একটা বিষয় হলো যে সবাই সবার সাথে তুই করে কথা বলে বা এই শব্দগুলো। তো ও ওটা দেখার পরে আমাকে বলতেছে তুই তো জাকির নায়েকের ছোট ভাই, তো মালয়েশিয়ায় ঢুকতেই হবে। এরপরে আরও কয়েকবার গেলাম, মালয়েশিয়া গেলাম, মালদ্বীপস গেলাম, কাতারে গেলাম, সিঙ্গাপুর, তারপরে ইন্ডিয়াতে তো পাশাপাশি রাষ্ট্র গিয়েছি, সৌদি আরবেও প্রোগ্রাম করেছি, বেশ কিছু দেশে গেছে, বেশ কিছু দেশে, এবং আলহামদুলিল্লাহ আমেরিকায় নেওয়ার জন্য অলরেডি প্রসেসিং করতেছে আমাদের ভালোবাসার মানুষগুলো। বাহ, বিউটিফুল। তো কবির বিন সামাদ অত্যন্ত জনপ্রিয় এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লম্বা সময় ধরে কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছেন, এবং কন্টেন্ট ক্রিয়েশন, শিক্ষকতা এবং দিনের দাওয়াত ওনার মতো করে এই যে কাজগুলো নিয়ে উনি ব্যস্ত আছেন, সেটা নিঃসন্দেহে ওনার জীবনের স্বপ্নই ছিল। কিন্তু আজকের এই গল্পে আমরা ওই জায়গাটাকেই ফোকাস করতে চাই যে যখন উনি বিদেশ গেলেন, যখন ঘরে নুনান্তে পান্তা ফুরায় অবস্থা, এবং সেই জায়গাটি থেকে জেলে চলে যাওয়া, হেরে না যাওয়া, বারবার উঠে দাঁড়ানো, এবং শেষ পর্যন্ত ওনার দোয়া আল্লাহ কবুল করেছেন, ওনাকে আল্লাহ আজকে এতটা সম্মানিত করেছেন। অনেক ধন্যবাদ কবির ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি যশোর থেকে আসছেন, এটা একটা বিশাল পাওয়া হলো কিন্তু আমার অনুষ্ঠানে। আমি আপনার বিশাল ফ্যান, আমি খুব দেখতাম। কবির ভাই কথা বলে খুব ভালো লেগেছে। আপনি অনেক ভালো থাকবেন এবং আপনার জন্য অনেক দোয়া থাকছে, শুভকামনা থাকছে। জি, আপনাদের জন্য শুভকামনা, এবং আপনি শুধু আমার না আমাদের সবার দোয়া পান। বাংলাদেশের মানুষ শুধু না, প্রবাসেও আপনার ব্যাপারে অনেকেই আমাকে মাঝে মাঝে বলে যে আপনি এরকম একটা স্টুডিও ক্রিয়েট করেন। তো বললাম সবাই ভালো করবেন ইনশাআল্লাহ। না, সবাই সবকিছু করার প্রয়োজন হয় না, কারণ এই জায়গাটা আপনি করছেন আলহামদুলিল্লাহ, এটা যেন আপনার আমৃত্যুকাল শুধু না, এটা যেন চলমান থাকে অনন্তকাল ধরে, সেটাই দোয়া করব। জি, অনেক ভালো থাকবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা একটা অসাধারণ এপিসোড। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।